গাণিতিক যুক্তিবিদ্যা বা ম্যাথমেটিক্যাল রিজনিং এর এটি দ্বিতীয় ক্লাস। প্রথম ক্লাসেতেই আমি এই অধ্যায়ের বেসিক কনসেপ্টগুলির সহজ ব্যাখ্যা দিয়েছি, আর আজকের ক্লাসটিতে আমি এই অধ্যায়টি থেকে ক্লাস 11 অ্যানুয়াল এক্সামে 2019 সাল পর্যন্ত যে প্রশ্নগুলি এসেছে সেই প্রশ্নগুলির সহজ উত্তর কৌশল দিচ্ছি। আশা করি এই সমাধান কৌশলগুলি দেখার পরে এই অধ্যায় থেকে যে প্রশ্নই আসুক না কেন তোমরা নিজে থেকেই সমাধান করে দিতে পারবে। প্রথমেই 2014 সালের প্রথম প্রশ্নটির দিকে লক্ষ্য করো। স্ববিরোধিতার সাহায্যে প্রমাণ করো যে, তাহলে স্ববিরোধিতার সাহায্যে প্রমাণ মানে কন্ট্রাডিকশন মেথডে প্রমাণ করতে বলেছে, এবং এখানে একটি বিবৃতি দেওয়া আছে। বিবৃতিতে বলা হয়েছে একটি মূলদ সংখ্যা ও একটি অমূলদ সংখ্যার যোগফল একটি অমূলদ সংখ্যা। তাহলে আমরা এই বিবৃতিটিকে প্রথমে পি হিসাবে ধরে নিই। পি বিবৃতিটি হলো একটি মূলদ ও একটি অমূলদ সংখ্যার সমষ্টি একটি অমূলদ সংখ্যা। এখন আবার লক্ষ্য করো, যেহেতু এই বিবৃতিটিকে সত্য প্রমাণ করতে বলা হয়েছে মানে প্রমাণ করো, এবং সেটি প্রমাণ করতে বলা হয়েছে স্ববিরোধিতার সাহায্যে মানে কন্ট্রাডিকশন মেথডে, এবং তোমাদের গত ক্লাসে উল্লেখ করা হয়েছে যে কোনো বিবৃতি পি সেটিকে যদি সত্য প্রমাণ করতে হয়, অর্থাৎ এই বিবৃতিটিকে সত্য যদি প্রমাণ করতে হয় কন্ট্রাডিকশন মেথডে, সেক্ষেত্রে নেগেশন পি কে সত্য ধরে একটি বৈপরীত্য নির্ণয় করতে হবে যা সরাসরি বিবৃতিটিকে খণ্ডিত করবে। তাহলে এই জন্য আমরা এই পি বিবৃতির নেগেশন পি বিবৃতিটিকে সত্য ধরে নিলাম। নেগেশন অফ পি বিবৃতি সত্য মানে কি একটি মূলদ ও একটি অমূলদ সংখ্যার সমষ্টি অমূলদ সংখ্যা নয়। তার মানে এখানে ধরে নেওয়া হলো একটি মূলদ সংখ্যা m ও একটি অমূলদ সংখ্যা n এমন যে এদের সমষ্টিটি একটি অমূলদ সংখ্যা নয়। তার মানে কি m প্লাস n একটি মূলদ সংখ্যা, যেখানে m একটি মূলদ সংখ্যা ও n একটি অমূলদ সংখ্যা। তাহলে এখান থেকে যদি আমরা m প্লাস n এর মান r লিখি, তাহলে আটটি অবশ্যই মূলদ সংখ্যা হবে, কারণ যোগফলটিকে মূলদ সংখ্যা হিসাবে আমরা ধরে নিয়েছি। সেই ক্ষেত্রে এখান থেকে যদি n এর মান বের করা হয়, তাহলে n এর মান পাওয়া যাচ্ছে r মাইনাস n। তার মানে যেহেতু আটটি আবার মূলদ এবং m টিও মূলদ, এখানে m টি মূলদ বলা আছে, অতএব দুটি মূলদ সংখ্যার বিয়োগফল মানে সেটি একটি মূলদ সংখ্যা হবে, অর্থাৎ n একটি মূলদ সংখ্যা হলো। কিন্তু এখানে উল্লেখ করা হয়েছে n একটি অমূলদ সংখ্যা, তার মানে কিন্তু এখানে একটি বৈপরীত্য এসে গেছে, মানে পরস্পর বিরোধী সিদ্ধান্তে এসে গেছি। একবার বলছি n একটি অমূলদ সংখ্যা, আবার এখানে পেয়েছি n একটি মূলদ সংখ্যা। সুতরাং এই বৈপরীত্যটি বিবৃতিটিকে খণ্ডিত করে ফেলছে। সুতরাং এখান থেকে আমরা বলতে পারি যে আমরা যে ধরে নিয়েছিলাম নেগেশন অফ পি বিবৃতিটি সত্য, অর্থাৎ এই ধারণাটি ভুল, মানে নেগেশন অফ পি মিথ্যা। নেগেশন অফ পি মিথ্যা মানেই পি সত্য, তাহলে এখানে কিন্তু এই বিবৃতিটি সত্য প্রমাণ হয়ে গেল। তাহলে এটি হলো এই থিওরিটির প্রমাণ। পরবর্তী 2014 সালের 2 নম্বর প্রশ্নটি এরকম ছিল, কন্ট্রাপজিটিভ পদ্ধতির সাহায্যে নিচের বিবৃতিটির সত্যতা প্রমাণ করো। এখানে বিবৃতি এরকম বলা হয়েছে, যদি x একটি পূর্ণ সংখ্যা এবং x স্কয়ার যুগ্ম হয় তবে x ও যুগ্ম হবে। তাহলে এটি একটি যদি তবে স্টেটমেন্ট, এবং এই যদি তবে স্টেটমেন্টটির সত্যতা প্রমাণ করব, এবং সেটি করতে হবে কন্ট্রাপজিটিভ পদ্ধতিতে। আমরা জানি যে ইফ দেন স্টেটমেন্ট অর্থাৎ p ইমপ্লাইজ q, এই স্টেটমেন্টটি সত্যতা নির্ধারণ করা হয় তিনটি পদ্ধতিতে। একটি হলো ডাইরেক্ট মেথড, দ্বিতীয়টি হলো কন্ট্রাপজিটিভ মেথড, তৃতীয়টি হলো কন্ট্রাডিকশন মেথড। এখানে মেথডটি সরাসরি উল্লেখ করা হয়েছে, কন্ট্রাপজিটিভ মেথডে প্রমাণ করতে হবে। এর জন্য প্রথমেই x একটি পূর্ণ সংখ্যা এবং x স্কয়ার যুগ্ম এই বিবৃতিটিকে p হিসাবে ধরলাম। এটা যদির আগের স্টেটমেন্ট, এই জন্য এটিকে p হিসাবে ধরা হলো, এবং তবের পরের স্টেটমেন্টটিকে আমরা q হিসাবে ধরলাম, x একটি যুগ্ম। তার মানে এই বিবৃতিটি এরকম হয়ে গেল, p ইমপ্লাইজ q, এই টোটালটি p ইমপ্লাইজ q। তাহলে কন্ট্রাপজিটিভ মেথডে এই p ইমপ্লাইজ q এর সত্যতা প্রমাণ করার জন্য আমরা এইভাবে শুরু করি, নেগেশন q ইমপ্লাইজ নেগেশন p। সেটা গত ক্লাসে উল্লেখ করেছি, এইভাবে শুরু করতে হবে। তার মানে নেগেশন q থেকে শুরু করতে হবে। তাহলে নেগেশন অফ q থেকে শুরু করার অর্থ হলো x কে অযুগ্ম ধরতে হবে। তার মানে ধরে নিলাম যে q সত্য নয়, অর্থাৎ x একটি অযুগ্ম সংখ্যা। তাহলে x একটি অযুগ্ম সংখ্যা, সেখান থেকে শুরু করা হয়েছে, মানে নেগেশন q থেকে শুরু করা হয়েছে। তাহলে যেহেতু x একটি অযুগ্ম সংখ্যা, অতএব x এর মান লেখা হলো 2n + 1। এখন আমরা x স্কয়ার এর মানটি বের করব। এখান থেকে x স্কয়ার এর মান হবে 4n স্কয়ার + 4n + 1। এটিকে যদি সাজিয়ে লেখা হয়, তাহলে এখান এই দুটি থেকে 2 কমন যাচ্ছে, তার মানে 2 × 2n স্কয়ার + 2n + 1, অর্থাৎ এটি কিন্তু অযুগ্ম আকারে, অর্থাৎ 2n + 1 আকারে। তার মানে x স্কয়ার কিন্তু অযুগ্ম এসে গেছে, কিন্তু এখানে বলা হয়েছে x স্কয়ার যুগ্ম। তার মানে এখানে p বিবৃতিটি এরকম এসে গেছে, x একটি অখণ্ড সংখ্যা এবং x স্কয়ার একটি অযুগ্ম সংখ্যা। তার মানে এখানে নেগেশন অফ p এসে গেছে, অর্থাৎ নেগেশন অফ q থেকে আমরা পেলাম নেগেশন অফ p।
সুতরাং যেহেতু নেগেশন কিউ ইমপ্লাইজ নেগেশন পি, অতএব পি ইমপ্লাইজ কিউ বিবৃতিটি সত্য। পরবর্তী 2015 সালের প্রথম প্রশ্ন, স্ববিরোধিতার সাহায্যে অর্থাৎ কন্ট্রাডিকশন মেথডে প্রমাণ করতে হবে রুট 5 একটি এই বিবৃতিটিকে আমরা প্রথমে পি হিসাবে ধরে নিলাম এবং 2014 সালের প্রথম সমস্যাটিতেই কিন্তু কন্ট্রাডিকশন মেথডে প্রমাণ করা হয়েছে। সেখানেই তোমরা দেখে নিয়েছো যে কিভাবে এই ধরনের সমস্যা সমাধান করতে হয়। সেক্ষেত্রে নেগেশন অফ পি থেকে শুরু করতে হবে, অর্থাৎ নেগেশন অফ পি কে সত্য ধরে নিয়ে আমরা বৈপরীত্য নির্ণয় করব যা বিবৃতিটিকে সরাসরি খণ্ডিত করবে। তাহলে আমরা এখানে নেগেশন অফ পি ধরছি মানে রুট 5 কে একটি মূলত সংখ্যা হিসাবে ধরে নিচ্ছি, ধরে নেওয়া হলো রুট 5 একটি মূলত সংখ্যা। তার মানে রুট 5 কে পি বাই কিউ আকারে প্রকাশ করা যায়। এখানে যেহেতু পি লেখা হয়েছে অতএব পি বাই কিউ না লিখে আমরা এখানে লিখলাম এম বাই এন আকারে প্রকাশ করলাম, যেখানে এম ও এন অখণ্ড সংখ্যা এবং পরস্পর মৌলিক এবং n নট ইকুয়াল টু 0 এটি মূলত সংখ্যার সংজ্ঞা। তাহলে এখন আমরা বর্গ করে এইভাবে গুণ করে নিলাম, এখান থেকে পাওয়া গেল m স্কয়ার সমান 5n স্কয়ার। এখান থেকে যদি আমরা আবার m স্কয়ার বাই n এর মান বের করি সেটি হয়ে গেল 5n। এখন লক্ষ্য করে দেখো এখানে m ও n পরস্পর মৌলিক বলা আছে, এইখানটিতে m ও n পরস্পর মৌলিক, তার মানে এদের মধ্যে কাটাকাটি করা যাবে না। তাহলে কাটাকাটি করা যাবে না মানে এদের রেজাল্ট কিন্তু পূর্ণ সংখ্যা পাওয়া যাবে না। তাহলে লেফট হ্যান্ড সাইডটি কিন্তু পূর্ণ সংখ্যা নয়, কিন্তু রাইট হ্যান্ড সাইডটি অবশ্যই পূর্ণ সংখ্যা, কারণ 5 ইনটু পূর্ণ সংখ্যা। তাহলে এখানে কিন্তু একটি বৈপরীত্য এসে যাচ্ছে যা বিবৃতিটিকে খণ্ডিত করে ফেলছে। সুতরাং যেহেতু 5n এখানে অখণ্ড সংখ্যা অথচ m স্কয়ার বাই n অখণ্ড সংখ্যা নয়, সুতরাং যেহেতু আমরা পরস্পর বিরোধী ফল পাচ্ছি সুতরাং এই ধারণাটি সত্য নয়। কোন ধারণাটি সত্য নয়? যে রুট 5 একটি মূলত সংখ্যা, এই ধারণাটি সত্য নয়। তার মানে অবশ্যই রুট 5 একটি। পরবর্তী 2015 সালে প্রথম প্রশ্নটি দিয়ে লক্ষ্য করো, বলা হয়েছে মনে করো একটি বিবৃতি পি। তাহলে এখানে বিবৃতিটিকে আর ধরতে হবে না, দেয়াই আছে ত্রিভুজ এবিসি একটি সমকোণী ত্রিভুজ এবং অপর একটি বিবৃতি কিউ ত্রিভুজ এবিসি ক্ষেত্রে এবি স্কয়ার প্লাস বিসি স্কয়ার সমান এসি স্কয়ার। তাহলে এখানে পি ও কিউ বিবৃতিটিকে ডিফাইন করে দেওয়া আছে। এখান থেকে চারটি যৌগিক বিবৃতির সত্যতা মান নির্ধারণ করতে বলেছে, অর্থাৎ এই চারটি বিবৃতি সত্য না মিথ্যা সেটি যাচাই করতে বলেছে। তাহলে প্রথম প্রশ্নটিতে আমরা পি ইমপ্লাইজ কিউ এই বিবৃতিটির সত্যতা যাচাই করব। এখন এই পি বিবৃতিটির দিকে ভালো করে লক্ষ্য করো, এখানে বলা হয়েছে এবিসি একটি সমকোণী ত্রিভুজ এবং কিউ বিবৃতিটি হলো এবি স্কয়ার প্লাস বিসি স্কয়ার সমান এসি স্কয়ার। এটি একটি সমকোণী ত্রিভুজের ধর্ম। অতিভুজ স্কয়ার সমান ভূমি স্কয়ার প্লাস লম্ব স্কয়ার, এটি একটি সমকোণী ত্রিভুজের ধর্ম। কিন্তু পি বিবৃতির ক্ষেত্রে বলা হয়েছে এবিসি একটি সমকোণী ত্রিভুজ, কিন্তু তার কোন কোনটি সমকোণ সেটি কিন্তু বলা নেই। তাহলে এই ক্ষেত্রে যদি এবিসি ত্রিভুজের সি কোণটি সমান হয় সেক্ষেত্রে আমরা এসি স্কয়ার প্লাস বিসি স্কয়ার সমান এবি স্কয়ার পাবো, কিন্তু পি বিবৃতির ক্ষেত্রে এই বিবৃতি বলা হয়েছে, তার মানে কিন্তু সেক্ষেত্রে পি বিবৃতি থেকে কিউ বিবৃতি পাচ্ছি না। এই রেজাল্টটি সেম নয়, সুতরাং পি ডাজ নট ইমপ্লাই কিউ, অতএব বিবৃতিটি সত্য নয়, অর্থাৎ বিবৃতিটির সত্যতা মান হলো মিথ্যা বা এ। পরবর্তী 2 এর দাগের সমস্যাতে কিউ ইমপ্লাইজ পি এর সত্যতা নির্ধারণ করব। তাহলে তার জন্য আরেকবার দেখে নাও যে এখানে কিউ বিবৃতিটি বলতে বোঝানো হয়েছে এবি স্কয়ার প্লাস বিসি স্কয়ার প্লাস এসি স্কয়ার। তাহলে অতিভুজ স্কয়ার সমান ভূমি স্কয়ার প্লাস লম্ব স্কয়ার, এটি একটি সমকোণী ত্রিভুজের ধর্ম। তাহলে এটি মানেই কিন্তু এবিসি ত্রিভুজ সমকোণী ত্রিভুজ, কারণ এই ত্রিভুজটির বি কোণটি সমকোণ। তার মানে যেহেতু কিউ স্টেটমেন্টটি থেকে সরাসরি বলতে পারছি এবিসি একটি সমকোণী ত্রিভুজ, অতএব কিউ ইমপ্লাইজ পি বিবৃতিটি সত্য। তাহলে এই বিবৃতিটির সত্যতা মান হলো সত্য। পরবর্তী 3 এর দাগের সমস্যাতে বলা হয়েছে পি সত্য হবে যদি এবং কেবলমাত্র যদি কিউ সত্য হয়। তার মানে 3 নম্বর বিবৃতির ক্ষেত্রে পি ইফ এন্ড অনলি ইফ কিউ এর কথা বলা হয়েছে। এই বিবৃতিটির সত্যতা মান নির্ধারণ করব। তাহলে আগের ক্লাসে আমি উল্লেখ করেছি যে পি ইফ এন্ড অনলি ইফ কিউ এর ইকুইভ্যালেন্স বিবৃতিটি হলো পি ইমপ্লাইজ কিউ এবং কিউ ইমপ্লাইজ পি। তাহলে এটি আগেই বলা হয়েছিল পি ইমপ্লাইজ কিউ and q implies b, যার মধ্যে p implies q বিবৃতিটি কিন্তু সত্য নয়, অথচ q implies p বিবৃতিটি সত্য। এখানে and দিয়ে কানেক্ট করা হয়েছে, তাহলে and দিয়ে কানেক্ট করার ফলে আমরা একটা বিবৃতি পাচ্ছি মিথ্যা আর একটা বিবৃতি পাচ্ছি সত্য। অতএব p if and only if q বিবৃতিটি সত্য নয়, কারণ and বিবৃতিকে সত্য হতে হলে দুটি বিবৃতিকেই এখানে সত্য হতে হবে। তাহলে এক্ষেত্রে এটি ঘটলো না, অতএব p if and only if q বিবৃতিটি সত্য নয়। পরবর্তী 4 এর প্রশ্নটিতে বলা হয় যে নেগেশন p implies নেগেশন q। তাহলে নেগেশন p implies নেগেশন q এই বিবৃতিটির আমরা সত্যতা মান নির্ধারণ করব। তো এটি করার জন্য আমরা এর কন্ট্রাপজিটিভ বিবৃতিটিকে লিখতে পারি। আমি আগেই উল্লেখ করেছি যে এই বিবৃতিটি এবং এর কন্ট্রাপজিটিভ বিবৃতিটি সিমিলার হয়। তাহলে এর কন্ট্রাপজিটিভ বিবৃতিটি হলো q implies p। তাহলে এই বিবৃতিটির সত্যতা মান কিন্তু আমরা আগেই নির্ণয় করেছি, সেটি সত্য। যেহেতু q implies p বিবৃতিটি সত্য,
অতএব অবশ্যই নেগেশন পি ইমপ্লাইজ নেগেশন কিউ বিবৃতিটি সত্য হবে। পরবর্তী 2016 সালের প্রশ্ন, বলা হয়েছে পরস্পর বিরোধী পদ্ধতির প্রয়োগে নিম্নের উক্তিটির বৈধতা যাচাই করো। তাহলে সেই কন্ট্রাডিকশন মেথডে প্রমাণ করতে হবে এবং বৈধতা যাচাই করতে হবে। একটি বাস্তব সংখ্যা ও একটি জটিল সংখ্যার সমষ্টি একটি জটিল সংখ্যা, এটি হলো বিবৃতিটি। তাহলে এই বিবৃতিটাকে আমরা প্রথমে পি হিসাবে ধরে নিলাম আগের মতোই। তাহলে যেহেতু কন্ট্রাডিকশন মেথডে প্রমাণ করব, তার মানে নেগেশন পি কে সত্য ধরে নিয়ে একটা কন্ট্রাডিকশনে আসতে হবে। তাহলে নেগেশন পি থেকে শুরু করব, নেগেশন পি থেকে শুরু করব মানে একটি বাস্তব সংখ্যা সেটিকে এম এবং একটি জটিল সংখ্যা সেটিকে এন ধরে নিলাম এবং এই সমষ্টি সেটিকে লিখে দিলাম জটিল সংখ্যা নয়, অর্থাৎ নেগেশন পি কে সত্য ধরা হলো। এক্ষেত্রে যেহেতু এম প্লাস এন জটিল সংখ্যা নয় বাস্তব সংখ্যা, অতএব এই রেজাল্টটিকে যদি আর হিসেবে লেখা হয় তাহলে এই আর অবশ্যই বাস্তব সংখ্যা সেটি বলা আছে। সেক্ষেত্রে এই এন এর মানটি, এখান থেকে এন এর মানটি বের করছি, এখানে এন জটিল সংখ্যা আছে সেই জন্য এন এর মানটি বের করছি, এই এন এর মানটি হয়ে যাবে আর মাইনাস এন। তার মানে এন সমান হয়ে গেল দুটি বাস্তব সংখ্যার বিয়োগফল, তার মানে একটি বাস্তব সংখ্যা। তাহলে এখানে আমরা পেলাম এন একটি বাস্তব সংখ্যা, কিন্তু এখানে আবার বলা হয়েছে এন একটি জটিল সংখ্যা, তার মানে এখানে আমরা পরস্পর বিরোধী সিদ্ধান্ত পাচ্ছি। সুতরাং এই ধারণাটি সত্য নয়, এই ধারণাটি সত্য নয় মানে যে এই জটিল সংখ্যা নয়, এই ধারণাটি সত্য নয়, তার মানে এটি অবশ্যই জটিল সংখ্যা হবে, তার মানে এই পি বিবৃতিটি অবশ্যই সত্য। পরবর্তী 2016 সালের সমস্যা হচ্ছে নিম্নের প্রদত্ত যৌগিক উক্তি দুটির বৈধতা যাচাই করো। তো যৌগিক উক্তি দুটির প্রথমটিতে বলা হয়েছে 72 সংখ্যাটি 4 এবং 9 উভয়ের গুণিতক। তাহলে এখানে প্রথম যৌগিক উক্তিটির প্রথম পার্টটিকে অর্থাৎ 72 সংখ্যাটি 4 এর গুণিতক এটিকে পি হিসাবে ধরলাম এবং 72 সংখ্যাটি 9 এর গুণিতক এটিকে কিউ হিসাবে ধরলাম। তাহলে এখানে পি আর কিউ বিবৃতি দুটি এন্ড কানেক্টিভ দিয়ে কানেক্ট করা হয়েছে, তার মানে আমরা এখানে পি এন্ড কিউ এর সত্যতা যাচাই করব, যার মধ্যে পি বিবৃতিটি বলা হয়েছে 72 4 এর গুণিতক, তাহলে এই বিবৃতিটি কিন্তু সত্য এবং কিউ বিবৃতিটি সেটিও সত্য কারণ 72 9 এর গুণিতক, এই বিবৃতিগুলি সত্য। তাহলে পি এন্ড কিউ যৌগিক বিবৃতিটির পি বিবৃতিও সত্য এবং কিউ বিবৃতিও সত্য, অতএব পি এন্ড কিউ বিবৃতিটির ট্রুথ ভ্যালু অবশ্যই সত্য হবে। পরবর্তী 120 সংখ্যাটি 15 এবং 9 উভয়ের গুণিতক। তাহলে আগের মতন করে আমরা এখানে বিবৃতিগুলিকে পি আর কিউ হিসাবে ধরে নিলাম। তাহলে প্রথম অংশটিকে আমরা পি হিসাবে ধরলাম, 120 সংখ্যাটি 15 এর গুণিতক এটিকে পি হিসাবে ধরলাম এবং 120 সংখ্যাটি 9 এর গুণিতক এটিকে কিউ হিসাবে ধরলাম। এখানেও কিন্তু পি আর কিউ এন্ড কানেক্টিভ দিয়ে কানেক্ট করা হয়েছে, সুতরাং আমরা পি এন্ড কিউ এর ট্রুথ ভ্যালু নির্ণয় করব, যার মধ্যে পি বিবৃতিটি ক্ষেত্রে লক্ষ্য করে দেখা যাচ্ছে 120 সংখ্যাটি 15 এর গুণিতক এটি সত্য, কিন্তু কিউ বিবৃতির ক্ষেত্রে 120 কিন্তু 9 এর গুণিতক নয়, তাহলে এই ক্ষেত্রে পি সত্য কিন্তু কিউ মিথ্যা। এক্ষেত্রে যেহেতু এটি এন্ড কানেক্টিভ দিয়ে কানেক্ট করা হয়েছে যার মধ্যে একটি সত্য এবং অন্যটি মিথ্যা, অতএব এর সত্যতা মান বা ট্রুথ ভ্যালু অবশ্যই মিথ্যা হবে। পরবর্তী 2017 সালের সমস্যা বলছে পরস্পর বিরোধী পদ্ধতিতে প্রমাণ করো √5 একটি অমূলত সংখ্যা, এটি 2015 সালেই সমাধান করে দেওয়া হয়েছে। তাহলে পরবর্তী আমরা 2017 সালের এই ট্রুথ টেবিলের সমস্যার দিকে লক্ষ্য করি। বলছে সত্যতা মানে ছকের সাহায্যে প্রমাণ করো নেগেশন অফ পি অর কিউ এটা ইজ ইকুইভ্যালেন্ট টু নেগেশন পি এন্ড নেগেশন কিউ। এখানে পি আর কিউ এর বিভিন্ন ট্রুথ ভ্যালু গুলিকে এখানে রাখা হয়েছে। এখন আমরা নেগেশন পি এর ট্রুথ ভ্যালু নির্ণয় করছি। তাহলে নেগেশন পি এর ট্রুথ ভ্যালু কি রকম হবে না, ঠিক পি যে টেবিলটি রয়েছে তার উল্টোটি হবে, অর্থাৎ পি এর জায়গায় এফ, টি এর জায়গায় এফ, এফ এর জায়গাতে টি এবং এফ এর স্থানে টি। একই রকম ভাবে নেগেশন কিউটিকে কিউ থেকে বিপরীত ভাবে লিখে দিলাম, টি টিকে এফ করা হয়েছে, এফ টিকে টি করা হয়েছে, টি টিকে এফ, এফ টিকে টি। এখন আমরা পি অর কিউ নির্ণয় করব। তাহলে এখানে এই দুটি থেকে পি অর কিউ নির্ণয় করতে গেলে আমরা আগের দিনে উল্লেখ করেছি পি এবং কিউ এর কমপক্ষে একটি টি হলেই টি হবে, তাহলে এইখান থেকে এতদূর পর্যন্ত সব টি হবে, বাদ বাকি শেষ টির ক্ষেত্রে এফ হবে। এখন আমরা এই বিবৃতিটির নেগেশন ভ্যালু বের করব, তার মানে এই ক্ষেত্রে টেবিলটি হবে পুরোপুরি এর উল্টো, অর্থাৎ টি স্থানে এফ এবং এফ স্থানে টি লিখতে হবে, তাহলে সেটি করা হয়েছে। তাহলে এই ক্ষেত্রে আমরা নেগেশন অফ পি অর কিউ এর রেজাল্টটি দেখতে পেলাম। এখন আমরা এই নেগেশন পি এন্ড নেগেশন কিউ এর রেজাল্ট দেখব। তাহলে এই বিবৃতি দুটিকে এন্ড দিয়ে কানেক্ট করা হয়েছে, সুতরাং এই যৌগিক বিবৃতিটি সত্য হবে যখন দুটি সত্য হবে। সুতরাং নেগেশন পি এন্ড নেগেশন কিউ বিবৃতিটি সত্য হবে কেবলমাত্র এইটির ক্ষেত্রে, বাদ বাকি ক্ষেত্রে সব মিথ্যা হবে। তাহলে এখন আমরা টেবিল থেকে দেখতে পাচ্ছি যে নেগেশন অফ পি অর কিউ এবং নেগেশন পি এন্ড নেগেশন কিউ এই টেবিল দুটি সেম। তাহলে যেহেতু টেবিল দুটি সেম, অতএব এই রেজাল্ট দুটি সমান। এইভাবে ট্রুথ টেবিলের সাহায্যে এই রেজাল্ট দুটিকে সমান প্রমাণ করা হলো। 2018 সালের সমস্যা, এখানে দুটি বিবৃতিকে আগের মতন করে ডিফাইন করা হয়েছে, তাহলে নতুন করে ধরতে হবে না। সকল বাস্তব সংখ্যা x এর জন্য x² গ্রেটার দেন x
এটি হলো পি বিবৃতি। সকল বাস্তব সংখ্যা x এর জন্য x গ্রেটার দেন 1 অথবা x লেস দেন 1, এটি হলো কিউ বিবৃতি। তাহলে এই পি আর কিউ বিবৃতির না সূচক বিবৃতিগুলোকে লিখতে বলা হয়েছে। তাহলে যেহেতু পি বিবৃতিটিকে এইভাবে বলা হয়েছে যে x এর জন্য x স্কয়ার গ্রেটার দেন x, অতএব আমরা এখানে না সূচক করব মানে নেগেশন অফ পি লিখব। তাহলে নেগেশন অফ পি বলতে বোঝানো হচ্ছে x স্কয়ার ইজ লেস দেন ইকুয়াল টু x, তাহলে গ্রেটার দেন x এর নেগেশন হবে লেস দেন ইকুয়াল টু x। সকল বাস্তব সংখ্যা x এর জন্য x স্কয়ার লেস দেন ইকুয়াল টু x, তাহলে এটি হবে এই প্রশ্নের অ্যানসার। পরবর্তী কিউ এর যে স্টেটমেন্টটি দেওয়া আছে, সকল বাস্তব সংখ্যা x এর জন্য x গ্রেটার দেন 1 অথবা x লেস দেন 1, তাহলে এখানে যৌগিক বিবৃতি রয়েছে x গ্রেটার দেন 1 অর x লেস দেন 1। তাহলে এর এখানে যেহেতু যৌগিক বিবৃতি এবং অর দিয়ে কানেক্ট করা হয়েছে, অতএব এর নেগেশন বিবৃতি এরকম হবে। নেগেশন কিউ এর জন্য আমরা পাবো সকল বাস্তব সংখ্যা x এর জন্য, এখানে ছিল গ্রেটার দেন 1, এর জন্য পাচ্ছি x লেস দেন ইকুয়াল টু 1 অথবা টি এবভ হয়ে যাবে এবং x ইজ লেস দেন 1 টি হয়ে যাবে x ইজ গ্রেটার দেন ইকুয়াল টু 1, এটি হবে এই প্রশ্নের অ্যানসার। পরবর্তী বি এর দাগের সমস্যা বলছে ম্যাথমেটিক্স ইজ ফান, এটি একটি বিবৃতি কিনা পরীক্ষা করো। তাহলে গণিত একটি মজার বিষয়, এই ওয়ার্ডটিকে আমরা বিবৃতি বলবো কিনা সেটি ঠিক করতে হবে বিবৃতির সংজ্ঞা থেকে। বিবৃতির সংজ্ঞায় বলা হয় যে বিবৃতি হলো এরূপ একটি বাক্য যা সত্যি হবে অথবা মিথ্যা হবে, কিন্তু কোনো মতেই একসঙ্গে সত্য বা মিথ্যা বিবৃত করবে না। তো দেখা যাক এই ম্যাথমেটিক্স ইজ ফান বিবৃতিটি ট্রুথ ভ্যালু টি হবে না এফ হবে। তাহলে গণিত মজার, এটি কোনো কোনো ব্যক্তির ক্ষেত্রে গণিত মজার হতেই পারে, কিন্তু কোনো কোনো ব্যক্তির ক্ষেত্রে গণিতটি মজার নাও হতে পারে। অর্থাৎ কোনো ব্যক্তি বলবে গণিত মজার এটি সত্য, আবার কোনো ব্যক্তি বলবে না গণিত মজার নয় এটি মিথ্যা। তাহলে এক্ষেত্রে কিন্তু সত্য মিথ্যা দুটি উত্তর হচ্ছে, এখানে কিন্তু সত্য মিথ্যা দুটিকেই বিবৃতি করছে। সুতরাং এই ওয়ার্ডটি অবশ্যই স্টেটমেন্ট নয় বা বিবৃতি নয়। পরবর্তী 2018 সালের দ্বিতীয় প্রশ্ন, এখানে একটি পি বিবৃতি দেওয়া রয়েছে। পি বিবৃতিটি হলো এরকম, x এমন একটি বাস্তব সংখ্যা যাতে x³ + 4x সমান 0 হলে x সমান 0 হয়, তাহলে এই পি বাক্যটির সত্যতা। তাহলে এখানে একটি পি বিবৃতি দেয়া থাকলে কি হবে, এখানে কিন্তু যদি তবে স্টেটমেন্ট, তাহলে এটি হলে এটি হবে। তাহলে এই যদি তবে স্টেটমেন্টটির সত্যতা প্রমাণ করতে বলেছে দুটি পদ্ধতিতে, একটি হলো মেথড অফ কন্ট্রাডিকশন আর একটি হলো মেথড অফ কন্ট্রাপজিটিভ। তাহলে প্রথমে এই পি বিবৃতিটিকে দুটি সরল বিবৃতির আকারে লিখব। প্রথমে পার্টটিকে আমরা কিউ হিসেবে লিখছি, যেখানে কিউ বলতে বোঝানো হচ্ছে x একটি বাস্তব সংখ্যা, x এমন একটি বাস্তব সংখ্যা যাতে x³ + 4x সমান 0, এবং পরবর্তী বিবৃতিটিকে আর হিসেবে লিখছি, আর বিবৃতিটি হলো x সমান 0। তাহলে সেক্ষেত্রে পি বিবৃতিটি এরকম হয়ে গেল q ইমপ্লাইজ r। তাহলে এখন আমরা q ইমপ্লাইজ r এই বিবৃতিটির সত্যতা মান নির্ধারণ করব এই দুটি পদ্ধতিতে। মেথড অফ কন্ট্রাডিকশন পদ্ধতিতে প্রমাণ করার জন্য আগের ক্লাসে উল্লেখ করা হয়েছে যে এইখান থেকে শুরু করতে হবে, অর্থাৎ p ইমপ্লাইজ q এর জন্য p কে সত্য এবং q কে মিথ্যা ধরে একটা পরস্পর বিরোধী সিদ্ধান্তে পৌঁছাতে হবে। তাহলে এই ক্ষেত্রে আমরা q কে সত্য এবং r কে মিথ্যা ধরে পরস্পর বিরোধী সিদ্ধান্তে পৌঁছাতে চাইছি। তার মানে আমরা এখানে ধরে নিচ্ছি যে q বিবৃতিটি সত্য এবং r বিবৃতিটি মিথ্যা। আর বিবৃতিটি মিথ্যা মানে x = 0 ছিল, সেটিকে বলা হলো x ≠ 0। তাহলে p বিবৃতিটি সত্য মানে x³ + 4x সমান 0। তাহলে এখান থেকে অবশ্যই পাওয়া যাবে x সমান 0, কারণ এখান থেকে যে ফ্যাক্টরটি পাওয়া যাবে x × x² + 4 সমান 0। তাহলে x² + 4 সমান 0 হতে পারে না, তার মানে সেক্ষেত্রে অবশ্যই x সমান 0 হবে। কিন্তু এই ক্ষেত্রে বলছে যে x ≠ 0, তার মানে এই ক্ষেত্রে আমরা একটি পরস্পর বিরোধী ফল পাচ্ছি। সুতরাং এই ধারণাটি সত্য নয়। এই ধারণাটি সত্য নয় মানে q বিবৃতিটি সত্য হবে অথচ r বিবৃতিটি মিথ্যা হবে, এটি সম্ভব নয়। তার মানে এই ক্ষেত্রে q ঘটলেই r ঘটবে, অর্থাৎ এই p বিবৃতিটির সত্যতা মান হলো সত্য। পরবর্তী এই প্রমাণটিকে আমরা কন্ট্রাপজিটিভ মেথডে প্রমাণ করব। তাহলে কন্ট্রাপজিটিভ মেথডে প্রমাণ করার জন্য প্রথমেই আগের মতন করে বিবৃতিগুলিকে q এবং r হিসেবে ধরে নেওয়া হয়েছে। প্রথম পার্টটিকে q আর দ্বিতীয় পার্টটিকে r হিসেবে ধরা হয়েছে, এটি হলো q ইমপ্লাইজ r বিবৃতি। এবং কন্ট্রাপজিটিভ মেথডে প্রমাণ করার জন্য আগেই উল্লেখ করা হয়েছে এখানে নেগেশন q ইমপ্লাইজ নেগেশন p প্রমাণ করতে হবে, তাহলেই p ইমপ্লাইজ q সত্য প্রমাণ করা হয়ে যাবে। তার মানে আমরা নেগেশন q থেকে স্টার্ট করব, নেগেশন q থেকে স্টার্ট করব মানে q বিবৃতিটিকে মিথ্যা ধরব। q বিবৃতিটিকে মিথ্যা ধরা হবে মানে x² + 4x ≠ 0 ধরতে হবে। সেক্ষেত্রে অবশ্যই x ≠ 0 হবে, কারণ এখান থেকে পাওয়া যাবে x গুণিত x² + 4 ≠ 0। তার মানে এখানে যে x গুণিত x² + 4 ≠ 0 পাওয়া গেছে, তার মধ্যে তো আমরা জানি যে x² + 4 ≠ 0, কারণ বর্গের সমষ্টি 0 হতে পারে না। তাহলে
এই রেজাল্টটি নট ইকুয়াল টু 0 মানে অবশ্যই x নট ইকুয়াল টু 0, কিন্তু এখানে লক্ষ্য করে দেখো আর বিবৃতিতে বলা হয়েছে x ইকুয়াল টু 0, সুতরাং আমরা এখানে পাচ্ছি নেগেশন অফ r, সুতরাং নেগেশন অফ q ইমপ্লাই করলো নেগেশন অফ r, অতএব q ইমপ্লাইজ r, এটি সত্য, অতএব p বিবৃতিটি সত্য। তাহলে এখান থেকে খুব সহজেই প্রমাণটি এসে গেল। পরবর্তী 2019 সালের এই প্রশ্নটি অনেকবার এসেছে, এটি 2015 তে এসেছে, 2017 তে এসেছে, আবার 2019 তে, এটির সমাধান আগেই করা হয়ে গেছে। পরবর্তী 2019 সালের শেষ সমস্যা বলছি একটি অমূলদ একটি মূলদ সংখ্যার যোগফল একটি অমূলদ সংখ্যা, এই বিবৃতিটিকে বিরুদ্ধ ধনাত্মক পদ্ধতি প্রয়োগে উক্তিটির বৈধতা বিচার করতে বলা হয়েছে, মানে কন্ট্রাপজিটিভ মেথড। প্রথমে বলি এই সমস্যাটি কিন্তু 2014 সালে এসেছিল এবং এর প্রমাণ কন্ট্রাডিকশন পদ্ধতিতে করতে বলা হয়েছিল, কিন্তু এখানে কন্ট্রাপজিটিভ মেথডে প্রমাণ করতে বলা হয়েছে। তার মানে এই বিবৃতিটিকে p ইমপ্লাইজ q আকারে প্রথমে লিখে নিতে হবে, ওই পদ্ধতিতে করা যাবে না। তার মানে এই বিবৃতিটিকে দুটি সরল বিবৃতির মাধ্যমে লিখতে হবে, একটি হলো p আর একটি q, যেখানে p ইমপ্লাইজ q। তাহলে প্রথম অংশটিকে আমরা p হিসাবে ধরে নিলাম, একটি মূলত একটি অমূলদ সংখ্যা সমষ্টি, যেটাকে m আর n হিসাবে ধরা হয়েছিল 2014 সালে সমস্যাতে করা আছে, এবং ওই যোগফল রেজাল্টটিকে আমরা q হিসাবে লিখলাম অমূলদ সংখ্যা। এই ক্ষেত্রে বিবৃতি হয়ে গেল p ইমপ্লাইজ q। এখানে কন্ট্রাপজিটিভ পদ্ধতিতে প্রমাণ করতে হবে, তার মানে নেগেশন q ইমপ্লাইজ নেগেশন p থেকে স্টার্ট করতে হবে। তার মানে প্রথমে নেগেশন q টিকে ধরতে হবে, নেগেশন q বলতে বোঝানো হচ্ছে এই সমষ্টিটি অমূলদ সংখ্যা নয়, তার মানে সমষ্টিটি একটি মূলদ সংখ্যা। তাহলে নেগেশন q বলতে বোঝানো হচ্ছে সমষ্টিটি একটি মূলদ সংখ্যা, অর্থাৎ একটি মূলদ একটি অমূলদ সংখ্যার সমষ্টি, অর্থাৎ m একটি মূলদ সংখ্যা, n একটি অমূলদ সংখ্যা, যার সমষ্টিটি হচ্ছে m প্লাস n, একটি অমূলদ সংখ্যা নয়, এটি ধরে নেওয়া হলো। তাহলে m প্লাস n এর রেজাল্টটিকে আমরা r হিসাবে লিখলাম, সেক্ষেত্রে n এর মানটি পাওয়া গেল r মাইনাস m। তাহলে যেহেতু r আর m দুটি মূলদ সংখ্যা, অতএব n এখানে একটি মূলদ সংখ্যা হবে। তাহলে এখানে বিবৃতিতে m একটি মূলদ সংখ্যা এবং n একটি অমূলদ সংখ্যা এটি বলা হয়েছিল, কিন্তু এখানে পেলাম যে n একটি মূলদ সংখ্যা, তার মানে এক্ষেত্রে কিন্তু নেগেশন অফ p ঘটে গেল, এখানে দুটি মূলদ সংখ্যার সমষ্টি এসে গেছে, অর্থাৎ নেগেশন q থেকে আমরা পাচ্ছি নেগেশন p। সুতরাং যেহেতু নেগেশন q ইমপ্লাইজ নেগেশন p, অতএব p ইমপ্লাইজ q বিবৃতিটি অবশ্যই সত্য। এটি হলো এর প্রমাণ।